যেমন আপনারা না বুঝছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপরে, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকে আরেকটি অনলাইন ক্লাস গিয়েছে, তাই পদার্থবিজ্ঞানের 13তম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের উপরে আজকে দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে এই ক্লাসগুলো সাধারণত শিক্ষার্থীরা অ্যাভয়েড করতে চায়। আমি তোমাদের এইভাবে পড়াতে চাই, যদি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে ফলো করো অবশ্যই এই অধ্যায়টাকে তোমরা প্রিয় হিসাবে মনে করবে। তো আজকে তোমাদের জন্য আলোচ্য বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োড, এবং এই বিষয় দুটি আশা করি যদি তোমরা ক্লাসটা সম্পূর্ণটা দেখো এবং খাতা কলম নিয়ে যদি বসো তাহলে অবশ্যই সুন্দরভাবে এটি বুঝতে পারবে। তো অবশ্যই ঝটপট বসে পড়ো তোমরা। ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। ওকে, আজকের আলোচনা করব আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োড, অর্থাৎ অর্ধ পরিবাহী। দেখো, প্রথম ক্লাসে আমরা এটার সংজ্ঞাটা লাস্ট পর্যায়ে দিয়েছিলাম দ্রুত, তাহলে আজকে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। শিক্ষার্থীরা, প্রথমেই জানবো হলো অর্ধ পরিবাহী কাকে বলে। অর্ধ মানে বুঝতে পারতেছি যে পরিবাহকের চেয়ে যার কম পরিবাহিতা। তো অর্ধ পরিবাহী কাকে বলে? যে পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি, তাকে বলা হয় অর্ধ পরিবাহী। তাহলে যে পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি, ইনসুলেটরের চেয়ে বেশি তাকে অর্ধপরিবাহী বলে। আশা করি তোমরা এটা পারবা। যে পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি তাকে বলা হয় অর্ধ পরিবাহী। তোমরা আগে মূল থিমটা বুঝবে, তারপর দেখো একটা বারও কিন্তু দেখতে হয় না যে সংজ্ঞাটা কি। তাহলে তোমরা এইভাবেই শিখবে, আগে বুঝবে তারপরে শিখবে। তাহলে যে পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি, দুইটার মাঝামাঝি একটা সংজ্ঞা তৈরি করে দেবো। তাহলে আমরা অর্ধপরিবাহী কাকে বলে জেনে ফেললাম। তাহলে অর্ধপরিবাহী তোমাদের দুই প্রকার হয়। লক্ষ্য করো, অর্ধপরিবাহী দুই প্রকার। একটা হচ্ছে বিশুদ্ধ বা অন্তর্জাত, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বা বহিঃজাত। আর এটা হচ্ছে আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অর্ধপরিবাহী দুই প্রকার, একটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী। এখন এই যে অর্ধপরিবাহী, এটা সম্পর্কে যদি আমরা ধারণা নেই, সহজ কথায় যদি বলি, গ্রুপ 14-এর যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তার মধ্যে সবচেয়ে উত্তম অর্ধপরিবাহী হিসেবে যেটা আমরা প্রথমেই ব্যবহার করা হয়েছিল ইলেকট্রনিক্স জগতে, সেটা হচ্ছে সিলিকন জার্মেনিয়ামকে আমরা দেখতে পারি। গ্রুপ 14-এর মৌলগুলো তোমাদের জানা আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এই যে মৌলগুলা, তার মধ্যে দুইটিকে আমরা উত্তম অর্ধপরিবাহী হিসেবে ধরতে পারি। কিছু যৌগ রয়েছে যেগুলো অর্ধপরিবাহী নিয়ে কাজ করে। তাহলে এই যে অর্ধপরিবাহী আমরা বললাম দুই প্রকার, বিশুদ্ধ অথবা অবিশুদ্ধ বা ডুপিং করা অর্ধপরিবাহী। এখন আসি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছ। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা জানবো যে অর্ধপরিবাহীর মধ্যে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ থাকে না। যেমন আমি দেখো, এই যে মার্কারটা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা প্লাস্টিক, তোমরা ধরে নাও যে এই মার্কারটা একটা সিলিকনের পদার্থ।
এখন এই সিলিকনের যদি পদার্থ হয় তাহলে সিলিকন 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 কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কি রয়েছে সিলিকন পরমাণু রয়েছে। এখন যদি এটার মধ্যে শুধুমাত্র সিলিকন ছাড়া অন্য কোনো পদার্থ না থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ অর্ধ পরিবাহী। তাহলে যে অর্ধ পরিবাহীর মধ্যে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ থাকে না তাকে বলা হয় বিশুদ্ধ অর্ধ পরিবাহী। আশা করি পারবে। এখন আসি যে অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে। এখন এইরকম একটা মনে করো এইরকম সিলিকনের একটা ক্যালাস তৈরি করবো আমরা। এই ক্যালাসের মধ্যে যদি 13 গ্রুপের মৌল অথবা 15 গ্রুপের মৌল, পর্যায় সারণীর এই 13 গ্রুপে কারা আছে তোমরা জানো যে অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এই যে মৌলগুলো রয়েছে, অথবা 15 ফসফরাস, আর্সেনিক, টিন, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে মৌলগুলো রয়েছে এইগুলো হচ্ছে গ্রুপ 15 গ্রুপের মৌল। এখন এই 15 গ্রুপের মৌল বা 13 গ্রুপের মৌলকে যদি আমরা এইখানে মিশ্রিত করে দিই তাহলে যে অর্ধ পরিবাহীটা তৈরি হবে সেটা বুঝতেই পারতেছি বহিজাত অর্ধ পরিবাহী। তাহলে বলে ফেলো যে অর্ধ পরিবাহীর মধ্যে ভেজাল যুক্ত থাকে বা ডুপিং করা হয় অন্য কোনো মৌলকে তাহলে সেটাকে বলা হয় অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে তোমরা ইতিমধ্যে কতজন জয়েন করেছে, আমি একটু দেখতে চাচ্ছি। তো আমরা আশা করি বহির্জাত অর্ধ পরিবাহী কাকে বলে সেটা পারবো ইনশাল্লাহ। তো এখন দেখতে পাচ্ছি যে সুনিয়া আফরিন জাহান, তারপর হচ্ছে ফারহান ইশরাক, দেখতে পাচ্ছি তোমরা ক্লাসটিতে জয়েন করেছ। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের ন্যায় কাজ করে কেন। পরের যে প্রশ্নটা, বিশুদ্ধ অর্ধপরিবাহী অন্তরকের ন্যায় কাজ করে কেন। অন্তরকের ন্যায় কাজ করে কেন। এখন লক্ষ্য করো এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহী কেন অন্তরকের ন্যায় কাজ করে। আমরা যদি একটা সিলিকন ক্যালাস দেখি, লক্ষ্য করে দেখো সিলিকনের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে। তোমরা জানো যে সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 4, অর্থাৎ তার শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। এখন এই সিলিকনকে যদি আমরা দেখি যে ধরে নিলাম এরকম করে আমরা নিচ্ছি, দেখো এই যে সিলিকনের এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এখন যখন সে ক্যালাস গঠন করে তখন এই পার্শ্ববর্তী আরও 4টা সিলিকনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে। সেমভাবে এই সিলিকন একই ধরনের ক্যালাস গঠন করে এটাও করে, এটাও করে, এটাও করে। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যে শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন পার্শ্ববর্তী অর্ধপরিবাহীর সাথে কি করে একটি করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। এই অবস্থায় তার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে দেখতে পাচ্ছ এটা বন্ধন গঠন করেছে, এটা বন্ধন গঠন করেছে, এটা বন্ধন গঠন করেছে, এটা বন্ধন গঠন করেছে। এই অবস্থায় তার কোনো কি নেই, কোনো মুক্ত ইলেকট্রন নেই। তাহলে সে অন্তরকের মতো কাজ করবে। ওকে, এখন এই যে অন্তরকের নয়, আমরা তো জানি যে আমার কি করতে হবে। এই আসলে আমরা জানি যে যখনই এই অর্ধপরিবাহীর ব্যবহার ব্যাপকভাবে শুরু হলো তখন কিন্তু এই বিশ্বের বিকাশটা খুব দ্রুত শুরু হলো। তাহলে যদি এই অর্ধপরিবাহী অন্তরকের ন্যায় কাজ করতো তাহলে তো অবশ্যই বিকাশ পৃথিবীর হওয়া সম্ভবও ছিল না এবং তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতো না। কিন্তু এখন আমরা জানি যে ইলেকট্রনিক্স পণ্যটা সবচেয়ে বেশি। তাহলে প্রশ্ন হতে পারে যে ইলেকট্রনিক্স পণ্য, অর্থাৎ এই অর্ধপরিবাহীর মধ্যে কি করা হয়, ইলেকট্রনিক্স পণ্যগুলোর মধ্যে ডুপিং করা হয়, অর্থাৎ ভেজাল যুক্ত করে দেওয়া হয়। এই ভেজাল যুক্ত করার পরে পরিবাহিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো এখন আসি তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবাহিতা আমরা কিভাবে বাড়াবো। বিশুদ্ধ অর্ধ পরিবাহিতা কিভাবে বাড়ানো যায়, পরিবাহিতা কিভাবে বাড়ানো যায়। আচ্ছা, যদি এইরকম একটা প্রশ্ন আসে তাহলে দুইটা বলবো, দুই প্রকারে। প্রথম হচ্ছে টেম্পারেচার বাড়িয়ে, তাপমাত্রা যদি বাড়িয়ে দাও, এই যে আমরা একটু আগে দেখেছিলাম যে সমযোজী বন্ধনটা, সেই সমযোজী বন্ধনটা কি হয়ে যায়, ভেঙে যায়।
আর এই সমযোজী বন্ধন যখন ভেঙে যায় তখন ইলেকট্রন মুক্ত হয়, এই মুক্ত ইলেকট্রনের কারণে পরিবেহিতা বৃদ্ধি পায়। দেখো কত সহজ। অর্থাৎ যে স্বাভাবিক তাপমাত্রাটা রয়েছে, আমরা যদি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নেই, সেখানে যদি টেম্পারেচারটা বাড়িয়ে দেয়, ওই ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, এই মুক্ত ইলেকট্রনের কারণে পরিবেহিতা বৃদ্ধি পাবে। আনসারটা দিতে পারবে। 2 নাম্বার যেটা, এটা হচ্ছে ডুপিং করে। ডুপিং মানে হচ্ছে ভেজাল যুক্ত করে। এই ডুপিং করলে হয় কি, অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে যদি ত্রিযোজী অথবা যাদের যোজনী 3 অথবা পঞ্চযোজী মৌলকে এসে ডুপিং করে দাও, তখন পরিবাহিতা কী পায়, বৃদ্ধি পায়। আজকের মেইন আলোচ্য বিষয় হচ্ছে এই যে কীভাবে ডুপিং করতে হয়। তো এখন আসি যে আমরা একটু পড়ে নিব হচ্ছে ডুপিংটা কি। ডুপিং, লক্ষ্য করো ডুপিং কাকে বলে। তাহলে আমরা বলতে পারবো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল যুক্ত করাকে বলা হয় ডুপিং, আর এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ডুপায়ন। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে ভেজাল যুক্ত করাকে কি বলা হয়, করাকেই ডুপিং বলে। আমরা আশা করি সংজ্ঞাটা পারবো ডুপিং কাকে বলে। এখন দেখো এই যে ডুপিংটা আমরা খুব সহজে বলে ফেলবো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল যুক্ত করাকে ডুপিং বলে। আরও একটা জিনিস আমরা জেনে তারপরে আমরা যাচ্ছি যে, তাহলে দেখো আমরা আসি যে হোল কাকে বলে। হোল মানে হচ্ছে খালি, শূন্যস্থান। তাহলে হোল কাকে বলে আমরা জানবো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর শেষ কক্ষপথে বা একটি অর্ধপরিবাহীর কোনো একটি পরমাণুর শেষ কক্ষপথের একটি শূন্য স্থান বা খালি স্থানকে হোল বলা হয়। যদি কোনো একটা জায়গায় যদি ইলেকট্রন পূর্ণ না থাকে, কোনো একটা শূন্য স্থান খালি থাকে, সেই স্থানটাকে বলা হয় হোল। হোল মানে হচ্ছে গর্ত, শূন্য স্থান। এখন আসি যে হোল তাহলে তোমরা জেনে ফেললে। এখন লক্ষ্য করো, আমরা বলেছিলাম যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেজাল যুক্ত করা অর্থাৎ ডুপিং করা। তাহলে ডুপিং করলে কোন অর্ধপরিবাহী সৃষ্টি হয়, বহির্জাত অর্ধপরিবাহী সৃষ্টি হয়। এই বহির্জাত অর্ধপরিবাহীর মধ্যে 2 ধরনের হয়, একটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা আজকে আলোচনা করব হলো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে লক্ষ্য করে দেখো, আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে এই সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা পড়বো আজকে হলো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে আলোচনা করব হলো পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে। দেখো সহজ সংজ্ঞা তো তৈরি হয়ে যাবে তার নিজের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ত্রিযোজী মৌল যুক্ত করলে যে অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। সহজ সংজ্ঞা আমরা আবার বলতেছি, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ত্রিযোজী মৌল ডুপিং করলে যে অর্ধপরিবাহী তৈরি হয়, ত্রিযোজী মৌল ডুপিং করলে যে অর্ধপরিবাহী তৈরি হয় তাকেই বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। তুমি যদি মস্তিষ্কটাকে ক্লিয়ার করে কোনো চিন্তা ব্যতীত যদি ক্লাসের মধ্যে প্রবেশ করে থাকো, দেখবে যে অবশ্যই সংজ্ঞাটা পেয়ে ফেলবে। এখন আমরা আবার দেখতে চাই কে জয়েন করেছে। এখন লক্ষ্য করো, আবার হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, যদি এটাও আমরা একটু সংজ্ঞাটা দিয়ে নিই, এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সোনিয়া আফরিন জাহান, তারপর হচ্ছে মারুফ, আসসালামু আলাইকুম স্যার, তারপর হচ্ছে কি বলেছে রেহেনা মেরি, তারপর হচ্ছে ফারহান ইশরাক। তোমরা যারা এখনও জয়েন করো নাই তোমাদের বন্ধুদেরকে বলে দাও যে সবুজ স্যারের ক্লাস চলছে। তো আমরা পড়বো হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যদি পঞ্চযোজী মৌলকে তুমি ডুপিং করে বসো, তাহলে যে অর্ধপরিবাহী তৈরি হবে তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। আমরা এখন পি টাইপ অর্ধপরিবাহীর ব্যাখ্যাটা পড়ব।
ব্যাখ্যা করো। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা প্রথমে দেখো একটা চিত্র এঁকে নিই। দেখো কোটি কোটি, একটা যদি আমরা ক্লাস নিই সেখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পরমাণু থাকে, আমরা তো এত পরমাণু দিতে পারবো না, কয়েক বিলিয়ন আমরা আঁকতেছি। এটা কি তোমরা ধরে নাও যে কয়েক বিলিয়ন সারে আঁকছে। আচ্ছা এখন দেখো এইখানে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, খুব সহজ এটা আঁকা। লক্ষ্য করে দেখো কিভাবে আমি আঁকতেছি। আমি দ্রুত করছি তো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মোটামুটি আঁকা হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, আমরা যদি এটা একটা সিলিকন ক্যালাস, কয়েক বিলিয়ন সিলিকন আমরা নিলাম, এর মধ্যে কয়েকটি কিছু অ্যালুমিনিয়াম আমরা আঁকলাম। কিছু মনে করতে পারো একটা কি, আমরা ইলেকট্রনগুলো দিচ্ছি, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন বোঝাচ্ছে। এবং শেষ কক্ষপথের, তাহলে তোমরা জানো যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 3, অর্থাৎ তার শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে। এখন একটি জার্মেনিয়াম ক্যালাস, জার্মেনিয়াম তো একটা সিলিকন ক্যালাস, সিলিকন 2, 8, 4, অর্থাৎ তার সিলিকনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটি সিলিকনে দেখতে পাচ্ছ 4টি করে ইলেকট্রন রয়েছে। কিন্তু এখানে যখন আমরা অ্যালুমিনিয়ামকে ডোপিং করলাম তখন তার শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে একটি শূন্যস্থান রয়েছে, এটাকে আমরা ধরতে পারি হোল। দেখো এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যাখ্যা করো, এই চিত্রটা দিয়ে তুমি ব্যাখ্যা হয়ে যাবে। জাস্ট হচ্ছে নিজের একটু বোঝা যে আমি কিভাবে বুঝবো। তাহলে লক্ষ্য করো, একটি সিলিকন ক্যালাসের মধ্যে ত্রিযুজি মৌল অ্যালুমিনিয়ামকে ডোপিং করি, ত্রিযুজি মৌল অ্যালুমিনিয়ামকে ডোপিং করি বললাম। এখন এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথের 3টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথের 3টি ইলেকট্রন পার্শ্ববর্তী 3টি সিলিকনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে। তোমরা এখানে যদি তোমার জার্মেনিয়াম ক্যালাস নিতে পারতে সিলিকনের জায়গায়, অথবা তুমি মনে করো অ্যালুমিনিয়ামের জায়গায় গেলিয়াম নিতে পারতে, যে ত্রিযুজি মৌল। এখন এই অ্যালুমিনিয়াম যদি তোমার মন চায় তাহলে গেলিয়ামও নিতে পারো। তাহলে লক্ষ্য করো, একটি সিলিকন ক্যালাসের মধ্যে ত্রিযুজি মৌল গেলিয়ামকে কি করি, ডোপিং করি। এখন এই গেলিয়ামের শেষ কক্ষপথের 3টি ইলেকট্রন পার্শ্ববর্তী 3টি সিলিকনের সাথে, দেখো এই সিলিকনের সাথে এই সিলিকনের সাথে এই সিলিকনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে। এখন এই গেলিয়ামের শেষ কক্ষপথের একটি ইলেকট্রন কম থাকায় পার্শ্ববর্তী সিলিকনের একটি ইলেকট্রন কোনো প্রকার বন্ধনে অংশগ্রহণ করে না। এই যে গেলিয়ামের শেষ কক্ষপথের একটি শূন্যস্থান, এই শূন্যস্থানটিকে বলা হয় হোল। এখন তোমরা জানো যে প্রত্যেকটা মৌলই চায় যে শেষ কক্ষপথে অষ্টক পূরণ করে নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করার জন্য। তাহলে দেখো গেলিয়ামের 1টা 2টা 3টা আর পাশে আছে 4টা, অর্থাৎ মোট শেষ কক্ষপথে হলো 60টি। আর একটি ইলেকট্রন কি করলেই যদি সে টেনে আনতে পারে তাহলে 8টি হয়ে যাবে, অর্থাৎ এইখানে যদি আরেকটি ইলেকট্রন কোথাও থেকে আনতে পারে তাহলে 8টি হবে। অর্থাৎ এই কারণে গেলিয়াম কি করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই জন্য গেলিয়ামকে বা পি টাইপ অর্ধপরিবাহীকে গ্রহিতা পরমাণু বলা হয়। আশা করি পারবে। এখন লক্ষ্য করো, এই হোলটিকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী সিলিকন থেকে একটি ইলেকট্রন আসে। ধরে নিলাম যে এইখান থেকে একটি হোল ইলেকট্রন চলে আসলো, ফলে ওই স্থানে কিসের সৃষ্টি হবে, একটি হোলের। ওই হোলকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী সিলিকন থেকে একটি ইলেকট্রন আসে। ধরো এখান থেকে এইখানে আসলো, এখন এইখানে যখন আসবে তখন ওই স্থানে কিসের সৃষ্টি হবে, একটি হোলের সৃষ্টি হবে। তাহলে অর্থাৎ যেদিকে ইলেকট্রন আসে তার বিপরীত দিকে হোলের সৃষ্টি হয়। এখন দেখো তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে
এই সামান্য পরিমাণ যদি তুমি একটা ক্যালাসের মধ্যে এই যে কোটি কোটি সিলিকন পরমাণু রয়েছে সেখানে যদি সামান্য পরিমাণ কিছু ত্রিযোজী মৌল যুক্ত করে দাও তাহলে টোটাল ক্যালাসের মধ্যে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে যাবে। এবং একটা জিনিস বলতে পারি, যেদিকে ইলেকট্রন আসে তার বিপরীত দিকে হোলের সৃষ্টি হয় এবং ওই হোলকে পূরণ করার জন্য আরেকটি ইলেকট্রন আসে। তার মানে কি টোটাল ক্যালাসের মধ্যে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে যায়। আর ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন দেখো, তার মানে আমরা ধরতে পারি যে একটা ক্যালাসের মধ্যে হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠ মানে অধিকাংশ আদান বাহক হচ্ছে হোলের কারণে ইলেকট্রন প্রবাহিত হয়, আর সংখ্যা লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন। এখন বলতে পারছো স্যার এখানে তো আদান বাহকটা ইলেকট্রন হওয়ার কথা না। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যে স্বাভাবিকভাবে একটা মানুষ যদি আমরা দেখি, তার হাত পা রয়েছে, দুইটা হাত, দুইটা চোখ, মুখ তো একটাই। এখন লক্ষ্য করে দেখো, এই যে দুইটা হাত পা চোখ রয়েছে, এখন এইগুলোর মধ্যে যদি প্রতিবন্ধী হয় তার একটা কি হতে পারে, তার দুইটা পায়ের জায়গায় একটা পাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমরা এরকম বুঝি যে স্বাভাবিকভাবে এখানে সংখ্যা গরিষ্ঠ আদান বাহক হওয়ার কথা হচ্ছে হোল, আর সংখ্যালঘিষ্ঠ আদান বাহক হয় ইলেকট্রন, ব্যতিক্রম যেটা হয়। এটা ক্যালাসের অনেকগুলোর মধ্যে। তো আমরা থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে আবরার জাহিন এবং দেখতে পাচ্ছি আবরার জাহিন স্যার সারাংশ আবার একটু বলেন। ওকে, বলছি। দেখো এখন কিন্তু তোমাকে বুঝেই নিতে হবে। আমরা পি টাইপ অর্ধপরিবাহী বোঝার চেষ্টা করব। লক্ষ্য করো, একটি সিলিকন ক্যালাস, এই যে একটা সিলিকন ক্যালাস, দেখো একটা সিলিকন ক্যালাস আমরা আঁকলাম। এই সিলিকন ক্যালাসের মধ্যে ত্রিযোজী মৌল গেলিয়ামকে ডুপিং করি, মানে একটা ক্যালাস আছে সেখানে আমরা কিছু ত্রিযোজী মৌলকে ছেড়ে দিই। আমরা এই পর্যন্ত বলতে পারবো এখন আশা করি। একটি সিলিকন ক্যালাসের মধ্যে ত্রিযোজী মৌল গেলিয়ামকে ডুপিং করি। এখন লক্ষ্য করো, আমরা বলছি গেলিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা বলবো যে গেলিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন পার্শ্ববর্তী 3টি সিলিকনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করে। এখন এই গেলিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন কম থাকায় এই যে সিলিকনটি রয়েছে সেই সিলিকনটি কোনো প্রকার বন্ধনে অংশগ্রহণ করে না। এই যে গেলিয়ামের শেষ কক্ষপথের একটি শূন্য স্থান, এই শূন্য স্থানটিকে বলা হয় হোল। এই শূন্য স্থানটিকে বলা হয় হোল। এখন দেখো, লক্ষ্য করে দেখো, তাই এই গেলিয়াম কি করতে চায়, স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন কাছে টেনে আনতে চায়, এই জন্য একে বলা হয় গ্রহীতা পরমাণু। অর্থাৎ সে এখানে পূরণ করলে সে 8টা পূরণ হবে, স্থিতিশীলতা অর্জন করবে, এই কারণে সে ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই জন্য পি টাইপ অর্ধপরিবাহীকে বলা হয় গ্রহীতা পরমাণু, গ্রহণ করতে চায়। এখন আসি এই হোলটাকে পূরণ করার জন্য। লক্ষ্য করে দেখো, পার্শ্ববর্তী সিলিকন থেকে একটি ইলেকট্রন আসে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসলো, তাহলে এখানে হোল সৃষ্টি হয়ে যাবে। এই হোলকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী, ধরো এখানে একটা ইলেকট্রন চলে আসলো, এখানে একটা হোল সৃষ্টি হবে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে চলে আসবে, কারণ এইখানে হোলের সৃষ্টি হবে। এই হোলকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী সিলিকন থেকে একটি ইলেকট্রন আসবে। ফলে এখান থেকে আমরা একটি কথা বলতে পারি যে যেদিকে ইলেকট্রন আসে তার বিপরীত দিকে হোলের সৃষ্টি হয়। এখন আসি যে পি টাইপ অর্ধপরিবাহী সংখ্যাগরিষ্ঠ আদান বাহক হলো, আমরা বলতে পারি হোলের কারণে আদানটা প্রবাহিত হচ্ছে, আর সংখ্যাগরিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ বলতে পারি এই ইলেকট্রন প্রবাহের কারণে কি হয়, ক্যালাসের মধ্যে পরিবাহিতা বৃদ্ধি পায়। এই কারণে বলতে পারি যে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌলকে ডুপিং করলে পি টাইপ অর্ধপরিবাহীর পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়। এই হলো আমাদের পি টাইপ অর্ধপরিবাহী বনামা। তো এখন লক্ষ্য করো, আমরা পড়বো হলো এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যাখ্যা করো। এটা আরো সহজ, জাস্ট আমরা বলছি যে এন টাইপ হচ্ছে কি, লক্ষ্য করা যে আমরা বলছি যে একটা সিলিকন ক্যালাস বা একটা
বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে পঞ্চযোজী মৌলকে আমরা ডোপিং করব, নাইট্রোজেন, ফসফরাস এই ধরনের মৌলকে আমরা কি করে দেব, ডোপিং করে দিব। তাহলে দেখো এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে। একটা আবার সেম, তুমি অন্য ক্যালাসও নিতে পারো, আমরা সিলিকন ক্যালাস এখানে এঁকেছি, সেই সিলিকন ক্যালাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তুমি জার্মেনিয়াম ক্যালাসও নিতে পারো, তাহলে জার্মেনিয়াম 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 এভাবে হবে। তাহলে আমরা বলতেছি আবার দেখো এন টাইপ অর্ধপরিবাহীর ব্যাখ্যাটা আমরা করতেছি। একটি সিলিকন ক্যালাসের মধ্যে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করি, তাহলে এটা হবে মুক্ত ইলেকট্রন। দেখো মুখস্থ করার প্রয়োজন হয়, বুঝলেই তো লিখতে পারবা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, আমরা এদিকে একই দিচ্ছি। দেখো ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 2, 8, 5, অর্থাৎ তার শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখি যে একটি সিলিকন ক্যালাসের মধ্যে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করি। এখানে কিন্তু একটা দেখাচ্ছে, কিন্তু কিছু মৌলকে ডোপিং করব, অনেক সিলিকন পরমাণু রয়েছে সেখানে কিছু ফসফরাসকে ডোপিং করব। তাহলে আমরা এবার বলতে পারি যে একটি সিলিকন ক্যালাসের মধ্যে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করি। ওকে, এখন এই ফসফরাসের শেষ কক্ষপথের 5টি ইলেকট্রনের মধ্যে, এই যে 5টি ইলেকট্রনের মধ্যে 4টি ইলেকট্রন কি করে, পার্শ্ববর্তী 4টি সিলিকনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে। দেখো এই ফসফরাস এটার সাথে বন্ধনে অংশগ্রহণ করেছে, এটার সাথে এটা অংশগ্রহণ করেছে, এটার সাথে এটা অংশগ্রহণ করেছে। তাহলে আমরা যদি দেখি, এখন ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকায় একটি ইলেকট্রন কোনো প্রকার কি করে না, বন্ধনে অংশগ্রহণ করে না। অর্থাৎ এই যে দেখো একটি ইলেকট্রন মুক্ত রয়েছে। তাহলে এই যে মুক্ত ইলেকট্রনটা তো অবশ্যই এই পরমাণুর নিজস্ব অধীনে নাই, এটারও অধীনে নাই, এটারও নাই, এটারও নাই। ফলে এই ইলেকট্রনটি কি করে, মুক্তভাবে ক্যালাসের মধ্যে বিচরণ করে। অর্থাৎ এটা এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। যখন ইলেকট্রন এই মুক্তভাবে বিচরণ করে, এটা এই জন্যই ফলে পরিবাহিতা কি পায়, বৃদ্ধি পায়। কারণ আমরা জানি ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। এটা আরও সহজ। এখন আমরা বলতে পারি এখানে সংখ্যাগরিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন, আর যেহেতু ইলেকট্রনের প্রবাহের কারণে হচ্ছে, সংখ্যা ঘনিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন, আর সংখ্যা লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল। এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হয় হোলের কারণে। ফলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা বিশুদ্ধ ক্যালাসের মধ্যে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল ডোপিং করলে পরিবাহিতা বহুগুণে কি পায়, বৃদ্ধি পায়। আশা করি এটা পারবে। এখন আসো আবার একটু আমরা বলে নিচ্ছি, যেহেতু তোমরা বলেছিলে। তাহলে কিভাবে বলবে তোমরা, যে একটি সিলিকন ক্যালাসের মধ্যে পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করি, পঞ্চযোজী মৌল ফসফরাসকে ডোপিং করি। ফসফরাসের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রনের মধ্যে 4টি ইলেকট্রন পার্শ্ববর্তী 4টি সিলিকনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে, একটি ইলেকট্রন কোনো প্রকার কি করে না, বন্ধনে অংশগ্রহণ করে না। ফলে একটি ইলেকট্রন কি থাকে, মুক্ত থাকে। এই মুক্ত ইলেকট্রনটি কি করে, সমগ্র ক্যালাসের মধ্যে মুক্তভাবে বিচরণ করে। ক্লিয়ার? এখানে আমাদের বলতে হবে যে এইখানে যে সংখ্যা গরিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন, আর সংখ্যা লঘিষ্ঠ আদান বাহক হলো হোল। পরে বলবো যে এইভাবে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল ডোপিং করলে পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী পরিবাহিতা বহু গুণে বৃদ্ধি পায়। এখন তোমাদের একটা প্রশ্ন আসে যে পি টাইপ বা এন টাইপ, যদিও 9, 10 এটা আসে না, পি টাইপ বা এন টাইপের নিট আধান শূন্য হয় কেমনে? এটা একটু ধরে নিতে হবে, একটু জাগতিক, যে যখন একটা হোলের সৃষ্টি হয়, ধরো একটা পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে, এটা তো এন টাইপ, আর পি টাইপের মধ্যে হোল সৃষ্টি হয়েছিল, একটা শূন্যস্থান, এনে একটা শূন্যস্থান ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে একটা শূন্যস্থান, খালি স্থান। যখন একটি হোলের সৃষ্টি হয়, ওই স্থানে একটি আবদ্ধ ইলেকট্রনের সৃষ্টি হয়, ওই স্থানে একটি আবদ্ধ ইলেকট্রনের সৃষ্টি হয়। তো আবরার জাহান বলছো মুক্ত ইলেকট্রন যদি না থাকে, আমরা কিন্তু তোমার প্রশ্নটাই মনে হয়, তাহলে তুমি একটু আরেকটু বোঝার চেষ্টা করো। আমরা বলেছি যে ক্যালাসের মধ্যে ডোপিং করতে হবে, যদি বিশুদ্ধ ক্যালাস হয় তাহলে মুক্ত ইলেকট্রন থাকবে না, কিন্তু আমরা কিন্তু এখানে পঞ্চযোজী মৌলকে ডোপিং করেছি। তাহলে ডোপিং করলে 4টা বন্ধনে অংশগ্রহণ করবে, একটা কিন্তু মুক্ত থাকবে। আর যদি মুক্ত না থাকে তাহলে সেটা বিশুদ্ধ হয়ে যায়। এবং শুরুর দিকে আমরা বলেছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহী প্রায় অন্তরকেন্দ্রে কাজ করে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখন লক্ষ্য করো, একটা জায়গায় যদি কোনো একটা মুক্ত ইলেকট্রন থাকে,
যদি একটি হোলের সৃষ্টি হয় যেখানে পি টাইপ অর্ধপরিবাহী, ওই স্থানে একটি আবদ্ধ ইলেকট্রনের সৃষ্টি হয়, তাহলে হোলটাকে ধরে নেওয়া হয়, বাস্তবে না, হোলটা হচ্ছে ধনাত্মক। যেহেতু হোলের দিকে কি আসতেছে, এখানে একটা হোল থাকলে একটা ইলেকট্রন আসে, তাহলে ইলেকট্রন কোন দিকে, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, ঋণাত্মক অবশ্যই ধনাত্মকের দিকে আসে, এই কারণে ধরে নেওয়া হয় হোলটা হচ্ছে ধনাত্মক। তাহলে যেখানে একটি হোলের সৃষ্টি হয় সেখানে একটি আবদ্ধ ইলেকট্রন, আবদ্ধ মানে কি, ওই ইলেকট্রনটা সৃষ্টি হচ্ছে শুধু ওই হোলটার জন্য, ফলে প্লাস মাইনাস মিলে কি হয়ে যায়, নিটাদান শূন্য হয়েছে, অর্থাৎ সার্বিক একটা পি টাইপ অর্ধপরিবাহী নিটাদান শূন্য। আবার সেমভাবে যখন একটি ইলেকট্রনের সৃষ্টি হয়, ওই ইলেকট্রনটার জন্যই শুধুমাত্র একটা আবদ্ধ হোলের সৃষ্টি হয়, এই প্লাস মাইনাস মিলে ওই এন টাইপ অর্ধপরিবাহী নিট আধান, নিট মানে হচ্ছে সমষ্টিগত আধান, শূন্য হয়। তাহলে পি টাইপ এবং এন টাইপ সম্পর্কে তোমরা জানতে পারলে। এখন আমরা যখন এই পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে, তখনই আমাদের প্রয়োজন পড়বে হলো যে ডায়োড তৈরি করতে পারবো, অর্থাৎ আমরা পি এবং এন একসাথে যুক্ত করব। তবে হ্যাঁ, ডায়োড কি পি আর এন যুক্ত করলে হয়ে যাবে না, তার সাথে অবশ্যই একটা কোষ যুক্ত করতে হবে, সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা প্রথমে পড়বো হলো ডায়োড। পি আর এন দিয়ে এখন আমরা মানে যুক্ত করে কি করতে পারি, দেখো ডায়োড বানাতে পারি। ডায়োডের মধ্যে প্রথম যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে সম্মুখ যোগ। দেখো সম্মুখ যোগ, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সম্মুখ যোগটা কি দেখো, আমরা খুব দ্রুত দিচ্ছি, দেখো এটা যদি পি ধরি, এটা হচ্ছে এন। আমরা বলছিলাম হোলগুলাকে ধরে নেওয়া হয় হচ্ছে ধনাত্মক, কারণ হচ্ছে হোলের দিকে ইলেকট্রন আসে, একটু আগে দেখাইছি আমরা হোলের দিকে ইলেকট্রন আসে, তাহলে এটা প্লাস 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 প্লাস, আর এটার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। এখন দেখো এটা আমরা বুঝাবো, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। দেখো তাহলে সম্মুখ যোগ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পি টাইপ এবং ঋণাত্মক প্রান্তের সাথে এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করলে, দেখো এই প্লাস ধনাত্মক, এই প্লাস ধনাত্মক, তাহলে ধনাত্মক ধনাত্মক পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এই ধনাত্মক এই ধনাত্মককে এইদিকে চাপ দিবে, আর এই ঋণাত্মক ঋণাত্মক এই দিকে চাপ দিবে। আরেকটা জিনিস হচ্ছে, এরা যখন পাশাপাশি আসবে এমনিতেও এই প্লাস মাইনাসকে এমনিতেও কী করার কথা, আকর্ষণ করার কথা, কিছু আকর্ষণ করে মাঝখানে থেমে যায় যখন একসাথে মিশে যায়। লক্ষ্য করে দেখো এই চাপের কারণে ধনাত্মক পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে ধনাত্মক আধান এবং এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে ঋণাত্মক আধান প্রবাহিত হয়। এই যে তার মানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এই ইলেকট্রনের কারণে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে সম্মুখ যুগের ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। আমি আবার বলছি, একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, যদিও এটা ব্যাটারি আমরা বলি, আসলে মূলত হচ্ছে একটা কোষ, এটা কিন্তু প্লাস মাইনাস দিলে। তাহলে একটি ব্যাটারির প্রচলিত শব্দ ব্যাটারি, দেখো একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পি টাইপ এবং ঋণাত্মক প্রান্তের সাথে এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করলে পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে হোল এবং এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়, একেই বলা হয় সম্মুখ যোগ। এখন আমরা পড়ব হলো রিভার্স বায়াস, আর একটা বিমুখ যোগ সম্পর্কে আমরা পড়ব। দেখো আমরা এটা পরে একটু বলতেছি, মাঝখানে জিনিসটার ব্যাপারে এখনই বলবো আমরা। যাই হোক, লক্ষ্য করে দেখো, এখন যদি আমরা কোষের দিকটা পরিবর্তন করে দিই, এটা প্লাস এটা মাইনাস, আমরা চিত্রটাকে এটা কি রেখে দিলাম। লক্ষ্য করো, এটা আমরা পড়বো হলো বিমুখ যোগ। রিভার্স বায়াস। লক্ষ্য করো এই যে রিভার্স বায়াস, তাহলে এখন যখন এটা আমরা যুক্ত করবো, একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে পি এবং ধনাত্মক প্রান্তের সাথে এন যুক্ত করা হলে, তাহলে এই যে এরা যে পরস্পর আকর্ষণ করে এদিকে যাওয়ার কথা,
কিন্তু এই ধনাত্মকগুলোকে এই ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এদিকে টানতেছে, আর ঋণাত্মকগুলোকে এদিকে টানতেছে, বিপরীত ধর্মী আয়ন আধান। তাহলে দেখো একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে পি টাইপ এবং ধনাত্মক প্রান্তের সাথে এন টাইপ যুক্ত করলে পি প্রান্ত হতে এন প্রান্তের দিকে হোল এবং এন প্রান্ত হতে পি প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় না। কেন প্রবাহিত হয় না বুঝতেই পারতেছো, যে প্লাস এই মাইনাস ব্যাটারি ঋণাত্মক প্রান্তটা প্লাসগুলোকে এদিকে টানতেছে, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় না। একেই বলা হয় বিমুখ যোগ। তাহলে সম্মুখ যোগ আর বিমুখ যোগ কাকে বলে পারবা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সম্মুখ যুগে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বিমুখ যুগে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটাও পারবে। ওকে, তাহলে আমরা এই সম্মুখ যুগ আর বিমুখ যুগ সম্পর্কে জানলাম। এখন আমাদের জানতে হবে যে আসলে এই যে আমরা ডায়োড তৈরি বানালাম যে সম্মুখ যুগ বিমুখ যুগ দিয়ে, অর্থাৎ পিএন একসাথে যুক্ত করে, এটা দিয়ে কি কাজ করা হয়, তাহলে সেটা আমাদের জানতে হবে। যে কাজটা করা হয় এই পিএন জংশন যদি তুমি একসাথে আরেকটা জিনিস আমি তোমাদের পড়ে নেওয়া উচিত, এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এটা ডিপ্লেশন লেয়ার, প্লাস মাইনাস, অনেক সময় এইদিকে মাইনাস এক আটটা দেওয়া যায়, কারণ এইদিকে আসবে যে মাইনাস 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 মাইনাস, তুমি এদিকে প্লাস এক আটটা দিলেও কিন্তু হবে পি এন, কারণ চলাচল হচ্ছে। তো এখন আসি, এইটা হলো ডিপ্লেশন স্তর বা ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। এখন দেখো এটার বাংলা শব্দটা হচ্ছে বিভব বাধা। আমরা ডিপ্লেশন লেয়ার সম্পর্কে জানবো। দেখো ধরো এইখানে একটা স্কুলের তোমাদের একটা ক্লাসের ধরে নিলাম যে এটা হলো 7-এর ছেলেরা এবং এটা হচ্ছে 7-এর বা 10ম শ্রেণীর ছেলেরা। এখন স্যারেরা এসে বললো যে তোমরা এই রুমে তোমরা সবাই বসো, 7-এর ছেলেরা এখানেই থাকবে, 10-এর ছেলেরা এখানেই থাকবে। এখন বিষয়টা হলো যে স্যার যখন বলে চলে গেল, এখন এই 7-এর ছেলেটার সাথে যে 10-এর ছেলেটার মিল রয়েছে, তারা কি করে ওই যে সম্পর্ক থাকার কারণে বারিন্দায় এসে কথা বলা শুরু করলো। এখন এটার সাথে আরেকজন এসে কথা বলা শুরু করলো। এখন পরে এসে যখন স্যার বললো তোমরা রুম চেঞ্জ করো, তখন এরা কি করতে চাইবে, এখান থেকে এরা এই রুমে যেতে চাইবে, এখান থেকে এরা এই রুমে আসতে চাইবে। তখন আসার সময় এই যে এরা দাঁড়িয়ে কথা বলতেছিল, তাহলে যেতে গেলে এরা কি পাবে, বাধা পাবে। সেমভাবে লক্ষ্য করো, এই যে পাশাপাশি যখন দুইটা ডায়োডকে পাশাপাশি করা হয় পি আর এনকে, তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এই প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে এরা কি হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। এখানে এসে প্লাস মাইনাস নিউট্রাল, প্লাস মাইনাস নিউট্রাল, প্লাস মাইনাস। এখন এই যে এসে যখন এরা এসে এখানে একটা স্তরের সৃষ্টি করে ফেলে, মানে প্লাস মাইনাস এসে এই যে স্তরের সৃষ্টি করে, তখন যখন এদিক দিকে হোল আর এদিক থেকে যখন ইলেকট্রন আসতে চায়, তখন এরা কী পায়, বাধা পায়। এই বাধাটাই হচ্ছে বিভব বাধা। তাহলে লক্ষ্য করো, পিএন জংশন থেকে পি প্রান্ত থেকে এন প্রান্তের দিকে হোল এবং এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন হোল এবং ইলেকট্রন মিলিত হয়ে এর মাঝখানে একটা স্তরের সৃষ্টি করে। এটাকে বলা হয় বিভব বাধা বা ডিপ্লেশন লেয়ার। আশা করি ডিপ্লেশন স্তরটা বুঝতে পারছো। এখন প্রশ্ন হলো, যদি ডিপ্লেশন স্তরের প্রস্থ কখন বড় হবে, এটা আসে যে ডিপ্লেশন স্তরের প্রস্থ কখন বড় হবে এবং কখন ছোট হবে। লক্ষ্য করে দেখো যে যদি সম্মুখ যুগের থাকে, তাহলে সম্মুখ যুগের ক্ষেত্রে এরা যে মিলিত হয়েছিল, এখানে এসে কথা বলতেছিল, অন্যজন এই যে ছেলেটা এসে বলতেছে যে স্যারে তো না করছে, তুই এনে কথা বলতেছিস কেন, ওরে টানতেছে। আবার ওইদিকে 10ম শ্রেণীর ছেলেটা ওকে টানতেছে যে স্যার না করছে, তোরা আবার বারান্দায় কথা বলিস। তো সেম ঘটনা। এই কারণে তখন যখন দুই দিক দিয়ে দুইজনকে টানবে, দেন ওরা যে জায়গাটা নিয়ে দাঁড়ায় কথা বলতেছিল, ওই জায়গাটা কী পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে বিমুখ যুগের ক্ষেত্রে। মনে করো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এই ক্ষেত্রে দেখো এই যে পাশাপাশি রাখার কারণে যে কিছু প্লাস মাইনাস একসাথে মিলে গেছিলো,
এখন এই মাইনাস এদেরকে কি করতেছে, আকর্ষণ করতেছে, অর্থাৎ এই দিকে টানছে, এই প্লাস এদেরকে টানছে, তখন ডিপ্লেশন লেয়ার কি পায়, বৃদ্ধি পায়, অর্থাৎ বিমুখ যুগে ডিপ্লেশন লেয়ার কি পায়, বৃদ্ধি পায়। কিন্তু সম্মুখ যুগের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন এই প্লাস 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 কি করতেছে, বিকর্ষণ করছে, আর এই মাইনাস মাইনাস কি করছে, বিকর্ষণ করছে। ফলে এইখানে যারা দাঁড়িয়ে কথা বলতেছিল, অর্থাৎ এই প্লাসটা যখন এইদিকে যেতে চায় এদিকে ধাক্কা দেয়, আবার এই মাইনাসটা যখন এইদিকে আসতে চায় তখন এই যে যারা স্তরের সৃষ্টি করছিল তাদেরকে কি করে, ধাক্কা দেয়। ফলে বিভব বাধা কি পায়, হ্রাস পায়। অর্থাৎ সম্মুখ যুগে বিভব বাধা হ্রাস পায়, আর বিমুখ যুগে বিভব বাধা বা ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায়। আশা করি তোমরা ডিপ্লেশন স্তরে প্রস্থ কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায় সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, আমরা এখন বোঝার চেষ্টা করব হলো যে কি জানি বলে যে এইটা অ্যাসিকে কিভাবে ডিসিতে রূপান্তরিত করে। লক্ষ্য করে দেখো, আমাদের সময়টা খুবই শেষ হয়ে যাচ্ছে। তো আমি চিত্র একে বোঝানোর চেয়ে যদি একটু পারি তাহলে মনে হয় বুঝতে পারবে যে ডিপ্লেশন স্তরে কখন কেন অ্যাসিকে ডিসিতে রূপান্তরিত করে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টকে কেন ডিরেক্ট কারেন্টে পরিণত করে। অর্থাৎ এইখানে দেখো, সম্মুখ যুগে শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং একদিকে দেখো, একদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সে তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর বিমুখ যুগে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে যেহেতু সম্মুখ যুগে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং শুধুমাত্র একমুখী প্রবাহের অনুমতি দিচ্ছে, অর্থাৎ রেকটিফাই হিসেবে কাজ করছে এখানে, যেহেতু এখানে রেকটিফাই হিসেবে কাজ করে, অর্থাৎ এই কারণে তুমি যখন এসি দিয়েছিলে এই দিক দিয়ে, যখন ইনপুটে ধরো এই না একটা ডায়োড আছে পি অ্যান্ড, আর তুমি এখানে দিয়েছো হচ্ছে এসি, আর এইখানে যখন যাবে তখন সেটা হয়ে যাবে ডিসি, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তরিত করে। অর্থাৎ এইটাও একই প্রশ্ন, আবার সেম ভাবে যদি আসে যে পিএন জংশন কেন শুধু রেকটিফায়ার হিসেবে কাজ করে, তোমরা বলবা পিএন জংশনে শুধুমাত্র একমুখী প্রবাহের অনুমতি দেয়, এই জন্য পিএন জংশন এসিকে ডিসিতে রূপান্তরিত করে বা রেকটিফায়ার হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে, আর যদি কোনোভাবে একটি অংশ মিস করে যাও তাহলে এইগুলা কিন্তু অনলাইন, বিশেষ করে ময়মনসিংহ অনলাইন স্কুলের মধ্যে থেকে যায়, সেখানে আবার দেখবে, আবার দেখে সেটা যদি নোট করে ফেলো, ইনশাল্লাহ এই অধ্যায় প্রথম ক্লাসটা কিন্তু আবার দেখবে। প্রথম ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই ক্লাসটা দেখে যখন আবার এই ক্লাসটা এসে দেখবে, ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো ছিল বলবে যে সবচেয়ে সহজ অধ্যায়টির নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। যখন উপরের ক্লাসে যাবে দেখবে যে নিজের কনফিডেন্সটা বেড়ে গেছে। তো আমাদের সাথে থাকো, আশা করি অনলাইন স্কুলের সাথে রয়েছো এবং অনলাইন স্কুলের নিয়মিত ক্লাসগুলো দেখো, এবং যদি ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ এই করোনার সময়ে যে তোমরা পর্যাপ্ত সময় পেয়েছো সেই সময়টাকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারো, ইনশাল্লাহ সেক্ষেত্রে ভালো একটা ফলাফল আমরা আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।